ভিডিওতে এগোনোর আগে প্রত্যেককে আমার চ্যানেলে ওয়েলকাম। চ্যানেলের নাম ভ্লগে ভাতে বাঙালি। আবারও আপনাদের সাথে করে যাচ্ছি উত্তরবঙ্গের আরও একটা গ্রামে। মাঝে একটা হল্ট নিয়েছি। তিস্তার পাড়ে একটু জিরোতে বসেছি। এবার যাওয়া যাক। আমরা গন্তব্যের অনেক কাছেই পৌঁছে গেছি। গ্রামে ঢুকেই পেলাম প্রকৃতির আলিঙ্গন। আর সামনের এই কাঁচা রাস্তাটা ধরেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, যার নাম ছোটা মাঙ্গুয়া। আমাদের হোমস্টের সাথেই এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সামনের পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যায়। এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। পুরোটাই সাহেবি কায়দায় তৈরি করা, কাঠের, আর সামনে দিয়ে পুরো মাউন্টেন ভিউ। রুমের ভেতরের ইন্টেরিয়ারও পুরো কাঠের। আমার বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে হোমস্টের সব থেকে পুরনো রান্নাঘর, ঠিক আমাদের গ্রামের বাড়ির মতোই। এই রান্নাঘরটা পরে তৈরি হয়েছে। এটাও বেশ পরিপাটি করে সাজানো। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্টও ভালো মতো নিয়ে নিয়েছি। এবার ট্রেক করতে যাওয়া যাক। আর এই ট্রেকের গন্তব্য হলো গ্রামের মধ্যে নাম না জানা এক হিডেন ওয়াটারফল। অনেকটা খাড়াই দিয়েই একরকম কসরত করে নিচের দিকে নামছি, কিন্তু রাস্তা এতটাই রিস্কি, জানি না পৌঁছাতে পারবো কিনা। ফলসটা আসলেই খুব সুন্দর। এত সুন্দর ফলসের এতটা হিডেন হওয়ার কারণ একটাই, এর রাস্তা। অনেক টুরিস্টরা এর সম্বন্ধে জানে না। রাস্তা এতটাই খাড়াই যে সবাইকে লিমিট পুশ করতে হচ্ছে। অনেকটা ক্লান্ত হয়ে গেছি। ইতিমধ্যে অন্ধকার হয়ে গেছে। উল্টো দিকের পাহাড়ের গ্রামগুলোর এই আলোগুলো দেখতে তারার মতো লাগছে। কিছুক্ষণেই বসলো গান বাজনার আসর। দ্বিতীয় দিন, অনেকটাই ভোর ভোর উঠেছি। একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। ভিজিবিলিটি নেই, তাই সূর্যোদয়টার দেখা হলো না। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য সেই দুঃখকে লাঘব করে দিয়েছে। নেচার আজব একটা ফেনোমেনা। কোনটা রিয়েল আর কোনটা ইলিউশন বোঝা ভারী দায়। যে বাঙালি সমাজ আর মানুষ ছাড়া চলতে পারে না, সেও প্রকৃতির মাঝে এসে একাকিত্বকে এমব্রেস করে, আবার কখনো গ্লোরিফাইও করে। আসলে প্রকৃতির মাঝে নিজেকে একা লাগে না, কারণ পাহাড়ে প্রকৃতি অনেকটা জীবন্ত। পাহাড়ের ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি সুন্দর করে সাজানো, রং বেরঙের ফুল দিয়ে বাঁধানো বাগান করা। আমি বরাবরই পাহাড়ি অ্যাস্থেটিকের অনেক বড় ফ্যান। মর্নিং ওয়াক করতে এসে প্রকৃতির রূপে মজে গিয়ে থমকে গেছে আমাদের সময়, প্রায় আফটারনুন। চলুন এবার একটু বেরিয়ে আসি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম সাইট সিন গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই ট্রিপের শুরু থেকেই ওয়েদার খুব একটা সাথ দিচ্ছে না। পুরোটাই ফগি, ভিউ একেবারে নেই, তাই এখানে থেকে আর লাভ নেই। এবার আমরা যাচ্ছি নেক্সট সাইট সিনের দিকে। রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। মেবি এখানকার চা বাগানই এই জায়গাটা ইউএসপি। চা বাগান বলতে না বলতেই আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট গন্তব্য, পেশক টি গার্ডেন। এখানে এসে আমরা সবাই পরেছি নেপালি স্টাইলের রং বেরঙের জামা কাপড়। এরপর জামা কাপড় পরে চা বাগান ঘুরতে ঘুরতে একটু ফটোগ্রাফি করলাম, এই আর কি।
এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট লামাহাটা। ঘন পাইন বনের মোড়কে মোড়া এটি একটি ছোট্ট টাউন। এখানে ভিড় অনেকটাই বেশি, পাহাড়ের পিসফুলনেসটা যেন কোথায় মিসিং। আর এই লামাহাটার প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন হলো এই লামাহাটা পার্ক। ধীরে ধীরে মেঘ অনেকটা কেটে গেছে, তবে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ তা ঠিক নয়, বাট মাচ বেটার। পার্টিকুলার এই জায়গাটায় গাছটা দেখলেই কেমন জাপান জাপান ফিল আসে। এই পার্কটা আমার একটু কৃত্রিমই লেগেছে, তবে আজকাল এই ইনস্টাগ্রাম ফেসবুকের দুনিয়ায় এটাকে ফটোজেনিক বলা চলে। জঙ্গলের ওপর দিক দিয়ে উঠলে ওপরে নাকি একটা লেক আছে, সেদিকেই এগোচ্ছি। ওয়েদার একদম ভালো না, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল, তাই এই রাস্তায় অন্য কোনো ট্যুরিস্ট দেখা যাচ্ছে না। সত্যি কথা বলতে এই নিরিবিলিটা আমার সাথে বড় হয়েছে। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে ইচ্ছে মতো ফটো তুলব। চলুন এবার লেকের দিকে যাই। পাইনবনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি একটা লেকের উদ্দেশ্যে, দেখা যাক লেকটা পাওয়া যায় কিনা। তখন দিয়ে উপর দিকে উঠেই চলেছি। একটাও টুরিস্ট নেই যে জিজ্ঞেস করব লেকটা এক্স্যাক্টলি কোথায়। হতে পারে রাস্তা হারিয়ে ফেলেছি, তবে বন্য শিয়ালের একটা আওয়াজ পেয়ে একরকম ভয়েই নিচের দিকে নামার সিদ্ধান্ত নিলাম। অনেকটা হাঁটলাম, লেক আর খুঁজে পেলাম না। ওখানে শিয়ালের আওয়াজ, ভয় ওখান থেকে চলে এলাম। একটা লোকও ছিল না, মেঘের জন্য কেউ যাচ্ছে না, সঠিক রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে একটু জিরিয়ে নিয়ে তারপর নিচে যাব। কোথা থেকে এত মেঘ চলে এসছে, ওয়েদারের অবস্থা খুব খারাপ। আমরা এখন শুধুমাত্র ফগলাইটের ভরসায় এগোচ্ছি। সন্ধে হয়ে এলো, মেঘে ঢেকে গেছে পুরো পাইন বন। পরিবেশটা একটু ভুতুরেই বটে, আর ঠান্ডাটাও পড়েছে কনকনিয়ে, তাই ঠিক করলাম ফিরে গিয়ে বনফায়ার করব। বনফায়ারের সাথে বারবিকিউ করছি আমরা। বারবিকিউটা সুস্বাদু হয়েছে। রাতটা সুন্দর কাটলো। আজ ভোর ভোর উঠেছি। আজ সকালে খাচ্ছি ইংলিশ ব্রেকফাস্ট। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, চলো যাই পরবর্তী গন্তব্যে। স্টিম ইঞ্জিনের ধোঁয়া আর টয় ট্রেন দেখে হয়তো এতক্ষণে আন্দাজ করেই ফেলেছেন আমরা কোথায় আছি। এটাই আমাদের ফাইনাল স্টপেজ, কুইন অফ হিলস, দার্জিলিং। এখন যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিংয়ে ঢুকতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সামনে দিয়ে যে ট্যুরিস্টগুলো আসছে ওটাই ম্যালের মেন পার্ট। সামনে অনেকটা ফাঁকা জায়গা। পুরো ম্যালটা বেশ সাহেবি কায়দায় তৈরি। এই শপটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল। প্রচুর পাহাড়ি অ্যান্টিক্স আর ট্র্যাডিশনাল জিনিসের কালেকশন আছে। বৃষ্টির ফোঁটার সাথে সাথে ভিড়ও যেন বাড়ছে। দার্জিলিংয়ের নিয়মটাই যেন একদম আলাদা।
এখানে ভ্রমণের উদ্যম সব কিছুর বাধাকে হার মানায়। দার্জিলিংয়ে মারাত্মক একটা ওয়েদার পেয়েছি, ঠিক আছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, মেঘ চলে আসছে মাঝে মাঝে। এইরকম ওয়েদার না থাকলে না, মানে দার্জিলিংটায় হালকা পলিউশন থাকে, এরকম ওয়েদারটা পেয়েছি বলে কিছু ভালো লাগে। সবাই ছাতা নিয়ে আসে, আমি একটু পেছন পাকামা মেরে একটু বৃষ্টি এনজয় করছি। বাড়ি গিয়ে সর্দি বুদ্ধি রাখলে তখন দেখা যাবে। দার্জিলিংয়ে প্রিমিয়াম টি এর জন্য এই দুটো শপ সবচেয়ে পপুলার। ও হ্যাঁ, পপুলার বলতে মনে পড়লো, দার্জিলিংয়ে এসে যদি ক্লিনারিস না দেখাই, সোশ্যাল মিডিয়া সমাজ আমাকে মেনে নেবে না। এবার যাচ্ছি দার্জিলিংয়ের একটা বিখ্যাত মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে ঢুকতেই একটা শান্তি অনুভব করলাম। বৌদ্ধিস্ট আর্কিটেকচার, তাদের কালার কম্বিনেশন এবং অল ওভার অ্যাস্থেটিকের মধ্যে আলাদা একটা শান্তি আছে। পুরো আবহটাই যেন এরকমভাবেই তৈরি করা। মনেস্ট্রিকে আমি সবসময় বলে থাকি অ্যান্টি ডিপ্রেশন কেবিন। এখানকার বেল আর চ্যান্টিংয়ের শব্দ, ধূপধুনোর গন্ধ, সব কিছুর মধ্যেই যেন একটা হিলিং এফেক্ট আছে। আর এই কালারফুল রিলিজিয়াস ওয়াল পেন্টিংগুলো সেই মাত্রাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এই মনেস্ট্রি ছিল আমাদের এই জার্নির শেষ গন্তব্য। ছোট মাঙ্গা টু দার্জিলিংয়ের এই ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকলো। আপাতত আজকে বিদায়, আবার দেখা হবে পরের ব্লগে। আরও ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।